প্রিয় দর্শক শ্রোতা, আমন্ত্রণ জানাচ্ছি বাংলা বিরাতের সংবাদে। সংবাদ আয়োজন নিয়ে বার্তাকক্ষে রয়েছি আমি সত্যজিৎ সিংহ। বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় তা মানছেন না অভিভাবকরা, জানালেন শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি। দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 43 জনের মৃত্যু। রোগী শনাক্তের হার 6.5 মাসের মধ্যে সর্বনিম্ন। অনুমোদনহীন 59 আইপিটিভি বন্ধ করল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমছে, হাসপাতালগুলোতে কমেছে চাপ। সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে পুলিশ বক্সের উদ্বোধন করলেন এসএমপি কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ। ব্যাটিং ব্যর্থতার দিনে দারুণ বোলিং করলেও আফগানদের বিপক্ষে সিরিজের শেষ ম্যাচ হাতছাড়া হয়েছে টাইগার যুবাদের। সিলেটের বাদাঘাট চেঙ্গেরখাল নদীতে উৎসব মুখর পরিবেশে অনুষ্ঠিত হল গ্রাম বাংলার ঐতিহ্যের নৌকাবাইজ। এতক্ষণ দেখছিলেন লতিফ ট্রাভেলস সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মনি বলেছেন, শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর থেকে শিক্ষার্থীরা স্বাস্থ্যবিধি মানলেও অধিকাংশ জায়গায় অভিভাবকরা তা মানছেন না। আজ রোববার রাজধানীর যাত্রাবাড়িতে আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন। মন্ত্রী আরও বলেন, স্বাস্থ্যবিধি মেনে পুরোদমে শিক্ষা কার্যক্রম শুরু করতে চেষ্টা চালানো হচ্ছে। বিশ্ববিদ্যালয় খোলার বিষয়েও কার্যক্রম চলমান রয়েছে। টিকা দেওয়া শেষে একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত নিয়ে বিশ্ববিদ্যালয়গুলো খোলা যাবে। ইতোমধ্যে উপাচার্যদের এ সংক্রান্ত নির্দেশনা দেওয়া হয়েছে। শিক্ষামন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়গুলোর শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী সবাইকে আগামী 27 সেপ্টেম্বরের মধ্যে করোনা প্রতিরোধী টিকার জন্য সুরক্ষা অ্যাপে নিবন্ধন সম্পন্ন করতে হবে। নিবন্ধন শেষ হলে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে গিয়ে টিকা নিতে পারবেন। আবার যে যেখানে আছেন স্থানীয় টিকা কেন্দ্রে গিয়েও টিকা নিতে পারবেন। বিশ্ববিদ্যালয়ে সশরীরে ক্লাস শুরুর বিষয়ে ডক্টর দীপু মনি বলেন, সিন্ডিকেট ও একাডেমিক কাউন্সিল সিদ্ধান্ত নিয়ে 27 সেপ্টেম্বরের পরে যে কোনো দিন বিশ্ববিদ্যালয় খুলে দিতে পারবে। সংক্রমণের হার কমে এলে সব ক্লাসই নেওয়া যাবে। একথা উল্লেখ করে শিক্ষামন্ত্রী বলেন, প্রাথমিকভাবে পর্যবেক্ষণ চলছে, তবে হার যদি বেড়ে যায় তখন পরিস্থিতি অনুযায়ী কারিগরি কমিটির সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সর্বশেষ 24 ঘন্টায় দেশে করোনা সংক্রমণের মৃত্যু ও রোগী শনাক্তের আগের দিনের তুলনায় বেশি হয়েছে। তবে নমুনা পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার কমেছে। দেশে করোনার ডেল্টা ধরন দেখা দেওয়ার পর শনাক্তের হার এর আগে এত নিচে নামেনি। করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে দেশে গত 24 ঘন্টায় আরও 43 জনের মৃত্যু হয়েছে। এছাড়া গত 24 ঘন্টায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে 1383 জনের। রোববার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত একদিনে 24 ঘন্টায় 623টি নমুনা পরীক্ষা করা হয়। এ সময়ে নতুন রোগী শনাক্ত হয়েছে 1383 জন। শনাক্তের হার 5.62%। উল্লেখিত সময়ে করোনা থেকে সুস্থ হয়েছেন 2887 জন। মোট সুস্থ রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 15,01,541 জন। সুস্থতার হার 97.33%। আর মৃত্যুর হার 1.76%। গত 24 ঘন্টায় করোনায় 43 জন মৃতদের মধ্যে পুরুষ 22 জন এবং নারী 21 জন। দেশে করোনায় মোট মৃত্যু হয়েছে 27,225 জনের। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন বিটিআরসি 59টি আইপিটিভি বন্ধ করে দিয়েছে। সংস্থাটি বলছে, এসব ইন্টারনেট প্রোটোকল বা আইপিটিভি অনিবন্ধিত ও অবৈধ। রোববার বিটিআরসি থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, টেলিভিশনে প্রচারিত আধেয় বা কন্টেন্ট ইন্টারনেট প্রোটোকল নেটওয়ার্ক ব্যবহার করে সম্প্রচার করার প্রক্রিয়া আইপিটিভি। এক্ষেত্রে বিটিআরসি কেবল লাইসেন্সধারী আইএসপি প্রতিষ্ঠানকে আইপি ভিত্তিক ডেটা সার্ভিসের অনুমোদন দেয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বিটিআরসি আইপিটিভি সেবার অনুমোদন পেয়েই আইএসপি অপারেটররা ইন্টারনেটের মাধ্যমে তথ্য মন্ত্রণালয় অনুমোদিত
স্যাটেলাইট টিভি চ্যানেলের সম্প্রচার শুধু তাদের গ্রাহকদেরই প্রদর্শন করতে পারবেন। এরপরও প্রতিটি চ্যানেল অনুষ্ঠান বা আধেয় প্রচারের প্রয়োজনীয় চুক্তি অনুমোদন বা ছাড়পত্র নিতে হবে। বিটিআরসি বলছে, সম্প্রতি দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে ডোমেইন ক্রয়, ফেসবুক কিংবা ইউটিউব চ্যানেলের মাধ্যমে জনগণকে আইপিটিভি প্রদর্শন করছে, যার কোনো বৈধ অনুমোদন নেই। অনুমোদন ছাড়া সম্প্রচার অনৈতিক ও টেলিযোগাযোগ আইনের ব্যত্যয়। তাই ৫৯টি আইপিটিভি বন্ধ করে দেওয়া হয়েছে। সিলেটে করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা প্রতিদিন কমছে। চলতি সেপ্টেম্বরের শুরু থেকেই রোগীর সংখ্যা কমতে শুরু করে। সর্বশেষ ২৪ ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছেন ৪৬ জন। এ সময়ে মারা গেছেন একজন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় আরও জানায়, রোগী কমে আসায় হাসপাতালগুলোতে এখন চাপ কমেছে। আজ রোববার সকাল অবধি বিভিন্ন হাসপাতালে মাত্র ৯১ জন করোনা রোগী ভর্তি ছিলেন। স্বাস্থ্য অধিদপ্তর সিলেট বিভাগীয় পরিচালকের কার্যালয় হতে এ সংক্রান্ত দৈনিক প্রতিবেদন থেকে জানা যায়, গত ২৪ ঘন্টায় সিলেট জেলায় একজন করোনা রোগী মারা গেছেন। তাকে নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ১৪৩ জন। এদিকে সর্বশেষ ২৪ ঘন্টায় সিলেট বিভাগে ৪৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। ৬৯৬ জনের নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। এর আগের ২৪ ঘন্টায় ৩১ জন করোনা রোগী শনাক্ত হয়েছিলেন। সব মিলিয়ে বিভাগে করোনা আক্রান্তের সংখ্যা এখন ৫৪,২৪৭ জন। সর্বশেষ ২৪ ঘন্টায় বিভাগে সুস্থ হয়েছেন ১৩৭ জন। সুস্থ হওয়াদের মোট সংখ্যা এখন ৪৭,৬১২ জন। এদিকে করোনা রোগী কমতে থাকায় সিলেটের কোভিড ডেডিকেটেড হাসপাতালগুলোতে চাপ কমে এসেছে। আজ সকাল পর্যন্ত ৯১ জন করোনা রোগী হাসপাতালগুলোতে ভর্তি ছিলেন। সিলেটে জেলায় করোনা রোগীদের জন্য ৪৮৭টি শয্যা আছে, কিন্তু বেশিরভাগ শয্যাই এখন খালি। করোনা পরিস্থিতির উন্নতি ধরে রাখতে সবাইকে সচেতন থাকার অনুরোধ জানিয়েছে স্বাস্থ্য বিশেষজ্ঞরা। সিলেট নগরীর টিলাগড় পয়েন্টে পুলিশ বক্সের উদ্বোধন করা হয়েছে। আজ রোববার বেলা ১২টায় বক্সের উদ্বোধন করেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ নিসারুল আরিফ। এসএমপির শাহপরান থানার আওতাধীন এলাকার আইন শৃঙ্খলা পরিস্থিতি পর্যবেক্ষণ, নিয়ন্ত্রণ ও সর্বসাধারণের আইনানুগ সেবা নিশ্চিত করার লক্ষ্যে চালু করা হয়েছে এই পুলিশ বক্স। উদ্বোধনকালে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাম্মদ সালেহ আহমদ, অতিরিক্ত পুলিশ কমিশনার পরিতোষ ঘোষ, এমসি কলেজের প্রফেসর মোহাম্মদ শফিউল আলম, সহযোগী অধ্যাপক মোহাম্মদ তৌফিক এজদানী চৌধুরী, উপ পুলিশ কমিশনার তুফাইল আহমেদ, উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সুহেল রেজা পিপিএম, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের প্রমুখ। ব্যাটিং ব্যর্থতার দিনে দারুণ বোলিং করলেন টাইগার যুবারা। মাত্র ১৫৬ রানের পুঁজিতে শেষ ওভার পর্যন্ত লড়েছেন বর্তমান বিশ্বকাপ জয়ীদের উত্তরসূরিরা। তবে সিরিজের শেষ ম্যাচটি হাতছাড়া হয়েছে স্বাগতিকদের। টানা জয়ে সিরিজটির পাঠ ৩-২ ব্যবধানে চুকিয়েছে সফরকারী আফগান যুবারা। আজ রবিবার সিলেটের ৫ ম্যাচ সিরিজের পঞ্চম ম্যাচে টস জিতে দারুণ শুরু করে টাইগার যুবারা। ৪৮ রানে ওপেনার মাহফুজুল ফেরার পর স্কোরবোর্ডে ১৬ রান যোগ করতেই হারায় আরও ৪ উইকেট। চরম চাপে পড়া দল অবশ্য আর ম্যাচে ফিরতে পারেনি ঠিকমতো। টপ অর্ডারদের ব্যর্থতার দিন ছোট ছোট জুটি গড়ে চাপ কাটান আবদুল্লাহ আল মামুন। নাইমুর করেন ১৬ রান, ইফতেখারের ব্যাট থেকে আসে ২৬ রান। তবে ৮২ বলে ৩৭ রান করে দলীয় ১৫৪ রানে মামুন থামলে থেমে যায় বাংলাদেশের ইনিংস। শেষে ১ রান যোগ করেই ১৫৫ রানে অল আউট হন টাইগার যুবারা। ছোট লক্ষ্যেও জয় পেতে কাঠগড় পোড়াতে হয়েছে সফরকারী আফগান যুবাদের। ১৫৬ রানে পৌঁছাতে তারা খেলেছেন শেষ ওভার পর্যন্ত, হারিয়েছেন ৭ উইকেট। দলের হয়ে সর্বোচ্চ ৫২ রান করেছেন ইসহাক জাজাই। আর শেষের দিকে ইজারুল হক নাভিদের ২৯ রানে জয় সিরিজ শেষ করেন সফরকারীরা। টানা জয় পেলেও সিরিজ অবশ্য আগেই হাতছাড়া হয়েছে সফরকারী আফগানদের। আবহমান বাঙালি জাতির ঐতিহ্য ও শতবর্ষের প্রাচীন সংস্কৃতির অন্যতম অনুষঙ্গ নৌকাবাজ।
নদীমাতৃক এদেশের গ্রামীণ লোক সংস্কৃতির সেই ঐতিহ্যকে বুকে ধারণ করে দেশের বিভিন্ন নদ নদী ও বিল বাওড়ে আয়োজন করা হয় নৌকাবাইচের। এরই ধারাবাহিকতায় সিলেটের বাদাঘাট চেঙ্গেরখাল নদীতে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হল ঐতিহ্যবাহী নৌকাবাইচ। আজ রোববার দুপুর থেকে সিলেটের বাদাঘাট চেঙ্গেরখাল নদীতে গ্রাম বাংলার ঐতিহ্য সংরক্ষণ কমিটির আয়োজনে বাদাঘাট ব্রিজ সংলগ্ন এলাকায় এ নৌকাবাইচ অনুষ্ঠিত হয়। থই থই জলে ঢোলের তালে তালে গ্রাম বাংলার গান আর মাঝি মাল্লার বৈঠার ছন্দ মাতিয়ে তোলে চেঙ্গেরখালের শান্ত জলের ঢেউকে। আর সেই তালে তাল মেলাতে নৌকাবাইচ দেখতে নামে লাখো দর্শনার্থীর ঢল। নৌকাবাইচে সিলেট জেলার বিভিন্ন উপজেলা থেকে মোট ৮টি দল অংশগ্রহণ করে। এদের মধ্যে সেরা বিজয়ী হয় জৈন্তাপুর উপজেলার দরবস্থ ইউনিয়নের পশ্চিম গর্দনা। দ্বিতীয় বিজয়ী গোয়াইনঘাট উপজেলার লেঙ্গুরা ও তৃতীয় স্থান লাভ করে জৈন্তাপুর উপজেলার পশ্চিম কাঞ্জোর। নৌকাবাইচ শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। গ্রাম বাংলা ঐতিহ্য সংরক্ষণ কমিটির পৃষ্ঠপোষক বাংলাদেশ সংবাদ সংস্থা বাসস এর ব্যুরো প্রধান মাসুদ আহমদ মকসুদ ও সাংবাদিক অলিউর রহমানের পরিচালনায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট উন্নয়ন পরিষদের সদস্য সচিব ও দৈনিক সিলেট মিররের সম্পাদক আহমেদ নূর, সিলেট প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল মাহমুদ, কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লাল মিয়া সহ আরও অনেকে। এই ছিল এখনকার মতো সংবাদ। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। সাথে থাকার জন্য ধন্যবাদ।